পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আজকের একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত বিষয় নিয়ে আজ আলোচনা করব। প্রথমেই আমি তোমাদের সামনে এই প্রথম সেমিস্টার সংস্কৃত বিষয়ের ওপর কোন কোন অধ্যায় বা টপিক তোমাদের পড়তে হবে এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেগুলো সম্বন্ধে আলোচনা করে দেবো। তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে এবং ওএমআর সিটে তোমাদের পরীক্ষা দিতে হবে, আর এই প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে 40 নম্বরের। এই 40 নম্বরের 40টা এমসিকিউ তোমাদের জন্য থাকবে। এই সংস্কৃত সিলেবাসের ওপর তোমাদের যেগুলো পড়তে হবে, একটি গদ্যটির নাম উপমন্যু কথা, যেখান থেকে 5টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বর ইউনিট পদ্য, পোয়েট্রি বা ভার্স, যার মধ্যে আছে বর্ষাবর্ণ নাম, যেটা বাল্মীকির রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের অংশ থেকে নেওয়া হয়েছে। এই বর্ষাবর্ণ নাম থেকে 5 নম্বর অর্থাৎ 5টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। ইউনিট 3 দৃশ্যকাব্য বা ড্রামা, এখানে একটা টপিক কৃপণ কপালী, শ্রীজীব ন্যায়তীর্থ কৃত চিপিটক চবরনামের নির্বাচিত অংশ, যেখান থেকে 5টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া ব্যাকরণের মধ্যে আছে সন্ধি, যার মধ্যে পড়তে হবে স্বরসন্ধি, শ্রবণ দীর্ঘ, গুণ ও বৃদ্ধি, যেখান থেকে 3টি প্রশ্ন থাকবে। ব্যঞ্জন সন্ধি, সুস্থ, স্তুস্থ ও যশত্ব, যেখান থেকেও 3 নম্বর থাকবে। এছাড়া আছে শব্দরূপ, যার মধ্যে আছে অজন্ত শব্দ, বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী, এবং এইগুলি সমতুল্য অন্যান্য শব্দ। সংখ্যাবাচক শব্দ আছে এক এবং দ্বি, 3 লিঙ্গেই পড়তে হবে, অর্থাৎ পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। আর সর্বনাম শব্দ আছে অস্মদ আর যুষ্মদ, অর্থাৎ এই শব্দরূপ থেকেও 3 নম্বর, অর্থাৎ 3টি প্রশ্ন তোমাদের থাকবে। এরপর ধাতুরূপ, যেখানে আছে লট, লং ও লিট, এই 3 লকারে পড়তে হবে। পরস্মৈপদী ধাতুরূপ, ভূ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু, পুষ ধাতু, এখান থেকেও 3টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়াও আছে প্রত্যয়, ত প্রত্যয়, তবুতু প্রত্যয়, ত্যা প্রত্যয়, লপ প্রত্যয় আর 3 প্রত্যয়, এখান থেকেও 3 নম্বর, 3টে এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকবে। আরেকটা ইউনিট আছে ইউনিট 5, যেখানে আছে বৈদিক, জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে পড়তে হবে তোমাদের বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয়, ঋগ্বেদ, সামবেদ, যেখান থেকে 4টি প্রশ্ন থাকবে। বাল্মীকির রামায়ণ, রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়, যেখান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 3টি 1 নম্বরের প্রশ্ন দেওয়া হবে। এবং সংস্কৃত গল্প সাহিত্য, রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়, এর মধ্যে আছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাসরিত সাগর, এখান থেকেও 3টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল 40। আর আজকে আমি তোমাদের সামনে এই সংস্কৃত সিলেবাসের প্রথম গদ্যাংশ অর্থাৎ গদ্য উপমন্যু কথা নিয়ে আলোচনা করব। এই উপমন্যু কথা নামক গদ্যাংশটি রচনা করেছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতে আছে মোট 18টি পর্ব। তার মধ্যে প্রথম পর্বের নাম আদি পর্ব। এই আদি পর্বের পৌষ্য পর্বাধ্যায় নামক 3য় অধ্যায় থেকে এই উপমন্যু কথা নামক গদ্যাংশটি নেওয়া হয়েছে। প্রথমে আসি মহাভারত সম্বন্ধে কিছু কথায়। মহাভারত শব্দটির অর্থ বলতে বোঝায় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত এই মহাভারত শব্দটি একটি বহু প্রশংসিত মহাকাব্য। প্রত্যেকেই কম বেশি সকলেই এই মহাকাব্যের নাম করে থাকেন, যা ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা এবং চেতনার সমগ্রতায় পরিপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ এই মহাভারত হলো ভরত বংশের উপাখ্যান। বৃহত্তর অর্থে বোঝায় যে গ্রন্থে মহান ভারতের কথা বর্ণনা আছে তাই হলো মহাভারত। মহাভারতের পরিচয়ে বলা যায় ভরতবংশীয় যুদ্ধের সুদীর্ঘ কাহিনীর এই কাব্যরূপ হলো বেদব্যাস রচিত এই মহাভারত মহাকাব্যটি। শাস অনুযায়ী বাল্মীকি প্রণীত রামায়ণকে মহাভারতের তুলনায় প্রাচীনতম বলে মনে করা হলেও
যুক্তি এবং প্রমাণের বিচারে মহাভারতের কিন্তু প্রাচীনত্ব স্বীকৃত। প্রচলিত কথা অনুযায়ী বেদব্যাসকে মহাভারতের রচয়িতা বলে গণ্য করা হলেও ভাষা ও রচনা শৈলীর বিভিন্নতা লক্ষ্য করে এবং বিভিন্ন গ্রন্থের সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে একথা আমরা বলতে পারি যে প্রচলিত মহাভারত কখনো একক কোনো ব্যক্তির দ্বারা রচনা হতে পারে না। কৌরব এবং পাণ্ডব বংশীয় রাজাদের জীবনশৈলী উপজীব্য করেই মহাভারতের কাহিনীগুলি গড়ে উঠেছিল। মহাভারতের কাহিনী ছাড়াও এর মূল আকর্ষণ ছিল ভীষ্ম পর্বের অন্তর্ভুক্ত 750টি শ্লোক এবং 18টি অধ্যায়ে বিভক্ত শ্রীমদ্ ভগবদ্ গীতা নামক দার্শনিক অংশটি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হতোদ্যম অর্জুনকে আত্মপ্রত্যয়ী করতে শ্রীকৃষ্ণের মুখনিসৃত যে বাণী, সেগুলোই শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। বেদব্যাস রচিত এই মহাভারতের আরও অনেকগুলি নাম আছে। সেগুলি হলো জয়, আখ্যান, উপাখ্যান, কাব্য, পঞ্চম বেদ, ভারত সংহিতা, শত সাহস্রী সংহিতা, ভারতকোষ, কাশ্মীরবেদ প্রভৃতি। এই মহাভারতের মোট শ্লোক সংখ্যা লক্ষাধিক, আর 16,324টি এই অংশে শ্লোক সংখ্যা হিসেবে স্বীকৃত। মহাভারতের শ্লোক সংখ্যা নিয়ে বিভিন্ন মতভেদও দেখতে পাওয়া যায়। তবে পণ্ডিতদের মতে মূল মহাভারত থেকে বর্তমান মহাভারত পর্যন্ত 3টি স্তরে এই সমগ্র রচনাকে সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে প্রথম স্তর সৌত রচনা, যার শ্লোক সংখ্যা হলো 8,800টি, এবং দ্বিতীয় স্তরে ব্রাহ্মণ্য রচনা, যার শ্লোক সংখ্যা 24,000। তৃতীয় স্তরে আছে শ্রমণগণের রচনা, যার শ্লোক সংখ্যা 1,00,000টি। ভারতবর্ষের অন্যতম এই জাতীয় মহাকাব্য মহাভারতের ভাষার বিভিন্নতা, ছন্দ এবং রচনা শৈলীর পার্থক্য এবং ঘটনা বিন্যাসের অসংলগ্নতা থেকে বোঝা যায় যে মূল মহাকাব্যটি একজন কবির রচনা হলেও পরবর্তীকালে বছরের পর বছর ধরে বিভিন্ন ঘটনার সংযোজনের ফলে এই মহাকাব্যটি বিশাল এক আকৃতি ধারণ করেছে। এই মহাভারতের যে 18টি পর্বের কথা বলা হয়েছে সেগুলি হলো: 1 নম্বর আদি পর্ব, 2 নম্বর সভা পর্ব, 3 নম্বর বন পর্ব, 4 নম্বর বিরাট পর্ব, 5 নম্বর উদ্যোগ পর্ব, 6 নম্বর ভীষ্ম পর্ব, 7 নম্বর দ্রোণ পর্ব, 8 নম্বর কর্ণ পর্ব, 9 নম্বর শল্য পর্ব, 10 নম্বর সৌপ্তিক পর্ব, 11 নম্বর স্ত্রী পর্ব, 12 নম্বর শান্তি পর্ব, 13 নম্বর অনুশাসন পর্ব, 14 নম্বর আশ্বমেধিক পর্ব, 15 নম্বর আশ্রমবাসিক পর্ব, 16 নম্বর মৌসল পর্ব, 17 নম্বর মহাপ্রস্থানিক পর্ব, 18 নম্বর স্বর্গারোহণ পর্ব। তোমাদেরকে আমি এগুলো বলে দিচ্ছি তার কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় এমসিকিউ ভিত্তিক সংক্ষিপ্ত যে প্রশ্ন এর মধ্যে থেকে কিন্তু আসবে, অর্থাৎ এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসি মূল বিষয়বস্তু সম্বন্ধে। এই উপমন্যু কথা নামক গদ্যাংশটির মূল বিষয়বস্তুটি হলো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচর্যের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। চরিত্র গঠনের প্রয়োজনে গুরুগৃহে কঠোর সংযম এবং নিয়মচর্যার ব্যবস্থাও কিন্তু ছিল। আর তোমরা নিশ্চয়ই আগে শুনেছ বর্ণাশ্রম ব্যবস্থার কথা এবং চতুরাশ্রম ব্যবস্থার কথা। এই চতুরাশ্রমের মধ্যে ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। অর্থাৎ প্রাচীনকাল থেকেই কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রতি একটা ব্রহ্মচর্যের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়েছিল। মহাভারতকাল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত উপমন্যু কথা নামক এই গদ্যাংশটি গুরুভক্তি ও কৃচ্ছ সাধনের আদর্শেই বর্ণনা করা হয়েছে। ঋষি আয়ধ্যৌমের 3 জন শিষ্য ছিল, তারা হলো আরুণী, উপমন্যু এবং বেদ। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র দ্বিতীয় শিষ্য উপমন্যুকে তিনি গোচারণের দায়িত্ব দিয়েছিলেন। দিনান্তে শিষ্যকে স্থূলকায় দেখে গুরু তার আহার্য সংগ্রহের উপায় সম্পর্কে জানতে চাইলে তিনি ক্রমান্বয়ে সংগৃহীত ভিক্ষার গ্রহণ গুরুকে অর্পণ করে দ্বিতীয়বার ভিক্ষায় ভক্ষণ, তৃতীয়বারে গোদুগ্ধপান এবং অন্তিমে কেবলমাত্র বাছুরের দুগ্ধপানের সময় তার উৎকীর্ণ ফ্যান পানের কথা গুরুকে জানিয়েছিলেন। ক্ষুধা তৃপ্তির ইচ্ছা যাতে প্রবল না হয়ে ওঠে সেই বিষয়ে লক্ষ্য রেখেই এই সময় গুরু আয়ধ্যৌম তাকে অর্থাৎ উপমন্যুকে দ্বিতীয়বার ভিক্ষার গ্রহণে অন্যান্য ভিক্ষার্থীজীবীর জীবিকা অর্জনে ব্যাঘাতের কথা জানিয়েছিলেন। তৃতীয়বারে গোদুগ্ধ পানকালে গৌবৎসের আহার হ্রাস হয় এমনটিও জানিয়েছিলেন।
এছাড়া দুগ্ধফেন উদ্গীরণ ইচ্ছাকৃত এবং তাতেও বাছুরদের আহারে ব্যাঘাত হয় জানিয়ে মহর্ষি উপমন্যুর আহার সংস্থানের উপর বাধা আরোপ করতে থাকেন। এরপর অগ্নিমূর্তি ক্ষুধা নিবৃত্তির দায়ে অস্থির উপমন্যু তিক্ত খার, কষা এবং কটুযুক্ত আকন্দ পাতা ভক্ষণ করে দৃষ্টিশক্তিহীন হয়ে কূপে পতিত হয়ে যায়। শিষ্যের ফিরে আসা নির্ধারিত সময় পার হতে থাকলে অস্থির হয়ে গুরু চিন্তা করলেন, ক্ষুধার জ্বালায় গুরুর প্রতি ক্ষুব্ধ হয়েই হয়তো উপমন্যু আর ফেরেনি। এরপরে অরণ্যে গিয়ে উপমন্যুকে খুঁজতে থাকলে তিনি কূপ মধ্যে পতিত শিষ্যের মুখ থেকেই সবিস্তারে সব জানতে পেরেছিলেন। পরিশেষে উপমন্যু গুরুর নির্দেশে দেব চিকিৎসক অশ্বিনী কুমার দয়ের স্তবের দ্বারা তাদের প্রদত্ত পিষ্টক ভক্ষণ করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন এবং আশীর্বাদ স্বরূপ মঙ্গল লাভ করেছিলেন। অর্থাৎ অবিচলিত গুরুভক্তিতে প্রসন্ন গুরুর আশীর্বাদে সমস্ত বেদাদি শাস্ত্র উপমন্যুর স্মৃতিপথে থাকবে, এমনভাবেই কিন্তু আয়োধ্যম উপমন্যুকে পুরস্কৃত করেছিলেন। আর এটাই হলো উপমন্যু কথা এই গদ্যাংশের মূল বিষয়বস্তু। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। আমার চ্যানেলটিকে তোমরা নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।